সবাইকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আজকে 1 মাস পূর্ণ হলো, সেজন্য সবাইকে রক্তিম শুভেচ্ছা। আসলে কয়েকটি এলোমেলো কথা বলবো। যুব সমাজের জায়গা থেকে কথা বলার ইচ্ছা ছিল, যেহেতু যুব আন্দোলনের সভাপতি যে যার পেশাগত জায়গা থেকে কিছু কথা বলার জন্য বলছেন, সেই আলোকে 2-4টা এলোমেলো কথা বলবো। যদি আসলে প্রেক্ষাপটটা এমন হয়ে দাঁড়াইছে যে আমরা আসলে আমাদের চোখের সামনেই সব কিছু সুস্পষ্ট যে বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে বেশি ক্ষমতার জন্য অপব্যবহার হওয়া যে সেক্টরগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ। আপনি দেখবেন এই যে জুলাই অভ্যুত্থান বা বিপ্লব যাই বলি না কেন, আপনি দেখবেন সেখানেও কীভাবে বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করা হয়েছে। আপনি যদি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে নির্দিষ্ট একটা তারিখ ফিক্স করে দেওয়া হয়েছে যে এই তারিখের আগে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারবো না, কিন্তু যখন সময়ের প্রয়োজন হলো তখন শুক্রবারও বিশেষ আদালত বসেও কিন্তু জামিন দেওয়া হয়েছে। কিন্তু এই যে দেখেন, যুগে যুগে মানে শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য যুগে যুগে প্রত্যেকেই এই সবচেয়ে বেশি অপব্যবহার করছে এই বিচার বিভাগকে। হাজার হাজার নজির উপস্থাপন করা যাবে, সেটা আমরা জনগণ হিসাবে আমরা অবশ্যই অবহিত আছি যে আমরা জানি আমাদের বিচার বিভাগকে কিভাবে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অপব্যবহার করা হয়েছে। আপনি দেখেন, আমরা এমন একটি কনস্টিটিউশন আমাদের সামনে, আমরা গণতন্ত্রের কথা বলি, সবাই আর্টিকেল 70 সম্বন্ধে ধারণা আছে যে দেখেন, গণতন্ত্রের কথা বলেই গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় আর্টিকেল 70 মতো একটু কালো আইন কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত আছে। কালো আর্টিকেল যদি বলা হয়, এটাকে ব্ল্যাক আর্টিকেল যদি বলা হয়। আপনি যা দেখেন যে প্রেক্ষাপটটা কেমন, দেখেন আজকে জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থানের পরেও আপনি দেখেন বিচার বিভাগের, শাসন বিভাগে, আইন বিভাগে এখনও কোনো স্থিতিশীলতা আসে নাই। আপনি জুলাই হত্যাকাণ্ডের যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, সে হত্যাকাণ্ডগুলো আজকে যে মামলাগুলো হচ্ছে, আপনি খেয়াল করবেন যে সেখানেও ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যক্তিগত স্থানীয় প্রভাব বিস্তারের জন্য আজকে দেখবেন যে বিভিন্ন ব্যক্তিকে আসামি করা হচ্ছে। আমি এই প্রোগ্রামের মাধ্যমে উপদেষ্টা পরিষদের যারা আছেন তাদের কাছে অনুরোধ যে জুলাই বিপ্লবে যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডে যতগুলো মামলা হয়েছে তদন্তপূর্বক ব্যবস্থা ছাড়া কাউকে অহেতুক হয়রানি বন্ধ করা হয় এবং অহেতুক হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আপনি যদি আর একটু কথা আমি যদি বাড়িয়ে বলি আমার জায়গা থেকে, যে ইসলামী যুব আন্দোলন সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার রাষ্ট্রের কায়েমের পক্ষে যে অগ্রণী ভূমিকা রাখতেছে, সেই ভূমিকা অবশ্যই আজকে যুব সমাজের কাছে সমাদৃত একটি শক্তিশালী প্ল্যাটফর্মের নাম হচ্ছে ইসলামী যুব আন্দোলন। তো আমরা ইসলামী যুব আন্দোলনের কাছে যে আশা ব্যক্ত করতে পারি যে আমরা সামগ্রিক প্রবলেমের কথা বলতে পারবো, আমাদের কাছে সমস্যার কোনো অন্ত নেই, সমস্যা সমস্যা সমস্যা, কিন্তু সমস্যার মূলই হচ্ছে এ দেশে এখনও পর্যন্ত স্বাধীনতা পরবর্তী এখনও সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠায় কেউ এগিয়ে আসেনি। যদি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করতে পারি, সেটা যদি যুবকদের অনুপ্রেরণায়, যুবকদের তত্ত্বাবধানে, যুবকদের প্ল্যাটফর্ম থেকে সেই আওয়াজটা শক্তভাবে তৈরি হয়, তাহলে আমরা যে আমাদের যে সমস্যাগুলো, আমাদের বিচার বিভাগে যে দুর্নীতি, দুঃশাসন, বিচারহীনতা, যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের অন্যায় অবিচার, সেই জায়গাগুলোকে যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে আমাদের জন্য সবচেয়ে যে করণীয় সেটা হচ্ছে কি, আমাদের যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমি গতকালকে চ্যানেল আইতে আমাদের শাইখ চরমনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমিরের একটি বক্তব্য দেখলাম। তিনি স্পষ্ট করে যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার রাষ্ট্র কায়েমের জন্য যে আহ্বান জানিয়েছেন, যে 3টি মূলনীতি ইসলাম, দেশ, মানবতা, তিনি সুস্পষ্ট করে বলেছেন
ইসলাম, দেশ, মানবতা, এই তিনটি শর্তে মূলনীতির ভিত্তিতে এদেশে ইসলামের শক্তি বা ন্যায় বিচারের শক্তি বা ইনসাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি নির্দিষ্ট কোনো ইসলামী শক্তির কথা বলেননি। যারাই ইসলামের পক্ষে, মানুষের পক্ষে, মানবতার পক্ষে অবস্থান নিয়েছেন, অবস্থান নেবেন, এই মন মানসিকতা পোষণ করছেন, তাহলে এমন স্পষ্ট বক্তব্য থাকার পরেও আমরা কেন তার ভয়েসটাকে রাইজ করতে পারতেছি না? আমরা কেন এই আহ্বানটাকে শক্তিশালীভাবে উপস্থাপন করতে পারতেছি না? আমি ইসলামী যুব আন্দোলন সহ যুব আন্দোলনের বা যুবশক্তির নেতৃবৃন্দকে বলবো, যারাই এরকম আহ্বান নিয়ে আসবেন, যারাই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করার জন্য এরকম সুস্পষ্ট মূলনীতি সামনে নিয়ে আসবেন, তাদের বক্তব্যগুলোকে ছড়িয়ে দিন, এই বক্তব্যকে জাতীয়ভাবে উপস্থাপন করেন, জাতীয় শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করুন। ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে এই শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমাদের সমস্যাগুলোর সমাধানের পথ এমনিই তৈরি হয়ে যাবে। কিন্তু আমরা যতই সমস্যাগুলোকে খুঁজে বের করি, যদি আমরা মূল জায়গায় সংস্কার না করি, রাষ্ট্র সংস্কার না হয়, রাষ্ট্রীয় ব্যবস্থা যদি সংস্কার না হয়, তাহলে আমরা শুধু সমস্যা নিয়ে আলোচনা করতে পারবো, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত মুক্তি, যে কাঙ্ক্ষিত স্বপ্ন, সেটা কখনো বাস্তবায়ন হবে না। তো আমি ইসলামী যুব আন্দোলন সেই ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখবে। ইসলামী যুব আন্দোলনের কাছে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এলোমেলো কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।